গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু ব্রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে জিওগ্রাফির সুমন স্যার। স্টুডেন্ট, আমরা কিন্তু তোমাদের বইতে যে প্রথম অধ্যায় রয়েছে সেই প্রথম অধ্যায় সম্পর্কে কিন্তু গত দুটো ক্লাসে আলোচনা শুরু করেছিলাম। সেখানে আমরা পৃথিবীর যে বহির্জাত প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার ফলে সৃষ্টি ভূমিরূপ সম্পর্কে জেনেছিলাম, এবং গত ক্লাসে আমরা নদীর যে ভূমিকা, ভূমিরূপ পরিবর্তনে নদীর যে ভূমিকা সেই সম্পর্কে কিন্তু ক্লাসটা শুরু করেছিলাম। দেখো, নদীর যে ভূমিকা সেটি কিন্তু একটি ক্লাসে তোমাদের সাথে আলোচনা করা সম্ভব নয়, তাই পার্ট ওয়ান আমি গত ক্লাসেই করিয়েছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটিও কিন্তু নদীর যে বিভিন্ন গতি রয়েছে, যেমন উচ্চ গতি, নিম্ন গতি, মধ্যগতি যে রয়েছে, সেই গতি প্রবাহে নদী কি কি ভূমিরূপ তৈরি করে সেই সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জানব। তার আগে দেখি গত ক্লাসের পড়া তোমাদের কেমন মনে আছে। আচ্ছা স্টুডেন্ট, বলো তো, এই যে বহির্জাত প্রক্রিয়াগুলি সম্পর্কে তোমরা জেনেছিলে গত ক্লাসে, এই বহির্জাত প্রক্রিয়া সমূহকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। ভেরি গুড। কি কি? এক হচ্ছে স্থিতিশীল প্রক্রিয়া বা স্থিতিশীল শক্তি, আর ২ নম্বর হচ্ছে গতিশীল শক্তি। আমরা পৃথিবী পৃষ্ঠের উপরে বসবাস করি, তাই তো? তাহলে এই পৃথিবী পৃষ্ঠের উপরে যে বাইরের যে শক্তি, সেই শক্তিগুলি কি কি? সেই শক্তিগুলি কিন্তু স্থিতিশক্তি আর গতিশীল শক্তি। স্থিতিশীল শক্তির মধ্যে পড়ছে যেমন তোমার বায়ুর আর্দ্রতা, বায়ুর উষ্ণতা, মেঘাচ্ছন্নতা, অধঃক্ষেপণ, এই সমস্ত কিন্তু স্থিতিশীল শক্তির মধ্যে পড়ছে। অর্থাৎ ভূমিরূপ পরিবর্তনে কিন্তু এগুলি কাজ করছে খুব ধীর গতিতে, তাই না? তোমরা আমাকে বলবে যে গতিশীল প্রক্রিয়াগুলি কি কি? বলো। ভেরি গুড। বায়ু প্রবাহ, নদী দ্বারা ভূমিরূপ সৃষ্টি, তাই তো? আর হিমবাহ, সমুদ্র তরঙ্গ, জোয়ার ভাটার ফলে ভূমিরূপ সৃষ্টি, এগুলো কিন্তু হলো পৃথিবীর যে বহির্জাত প্রক্রিয়াগুলি রয়েছে সেগুলির গতিশীল প্রক্রিয়া। অর্থাৎ এগুলির দ্বারা কিন্তু ভূমিরূপ দ্রুত পরিবর্তন হয়, তাই তো? আচ্ছা, এই যে বহির্জাত প্রক্রিয়া, একে কিন্তু আরো একটি নামে আমরা চিনি। কি নাম বলতো তার? ভেরি গুড, পর্যায়ন প্রক্রিয়া। এই পর্যায়ন প্রক্রিয়া দুটি ক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয় বা দুটি কাজের মাধ্যমে সম্পন্ন হয়। কি কি বলতো? ভেরি গুড। এক কি? অবরোহণ। আর এক কি? আরোহণ, তাই না? অবরোহণ কাকে বলবো? বাহ, খুব ভালো বলেছো যে ভূমিরূপ কিন্তু দিনের পর দিন ক্ষয়প্রাপ্ত হয়ে নিচু হচ্ছে, যে প্রক্রিয়া সেটাকে আমরা কি বলবো? অবরোহণ, তাই তো? অর্থাৎ অবরোহণ কথাটি কিন্তু ক্ষয় কাজের সাথে যুক্ত, তাই না? আর আরোহণ? ভেরি গুড, ভূমিরূপ সৃষ্টি হচ্ছে, তাই না? অর্থাৎ ভূমিরূপ কিন্তু দিনের পর দিন আরো সঞ্চয়ের মাধ্যমে উঁচু হচ্ছে, সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো? আরোহণ। তাহলে অবরোহণ প্রক্রিয়া ক্ষয় কাজের সাথে যুক্ত, আর অবরোহণ বা আরোহণ প্রক্রিয়াটি কোন কাজের সাথে যুক্ত? সঞ্চয় কাজের সাথে যুক্ত। ভেরি গুড। স্টুডেন্ট, আমরা কিন্তু আরো কয়েকটি প্রক্রিয়া সম্পর্কে জেনেছিলাম, যেমন আবহ বিকার, তারপরে ক্ষয়ীভবন, অগ্নিভবন, জেনেছিলাম তো? বলতো, এই যে আবহবিকার, আবহবিকার কাকে বলবো? বাহ, খুব ভালো বলেছো যে যান্ত্রিক ও রাসায়নিক প্রক্রিয়ায় শিলাগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে সেই স্থানেই পড়ে থাকলে তাকে কি বলা হয়? আবহবিকার, তাই তো? ভেরি গুড। এবারে পুঞ্জিত ক্ষয় আমরা পড়েছিলাম, সেই পুঞ্জিত ক্ষয় কি বলতো? ভেরি গুড, মধ্যাকর্ষণ শক্তি বা অভিকর্ষের যে টানে ভূমির ঢাল বরাবর যখন মাটি নিচের দিকে নেমে আসে তখন তাকে আমরা কি বলবো? পুঞ্জিত ক্ষয়। আচ্ছা স্টুডেন্ট, এটা তো গেল প্রাকৃতিক সব নিয়ম। মানুষের দ্বারাও কিন্তু ভূমিরূপের পরিবর্তন হয়, তাই না? তোমরা পড়েছিলে গত ক্লাসে। তাহলে তোমাদের কি মনে আছে যে কিভাবে বা কি কারণে মানুষের দ্বারা ভূমিরূপের পরিবর্তন ঘটছে? বলো তো। বাহ, খুব ভালো বলেছে যে খনিজ দ্রব্য আহরণের মাধ্যমে কিন্তু ভূমিরূপের পরিবর্তন হচ্ছে। কয়লা খনির উদাহরণ তোমরা বলতেই পারো। কয়লা খনিতে কয়লা উত্তোলনের মাধ্যমে সেই স্থান কিন্তু ধীরে ধীরে গভীর হয় বা গর্ত হয়, তাই না? ফলে সেখানকার ভূমিরূপ কিন্তু পরিবর্তন হচ্ছে মানুষের দ্বারা। এছাড়া রাস্তাঘাট তৈরি, পার্বত্য অঞ্চলে আমরা পাহাড় কেটে রাস্তাঘাট তৈরি করি, ডিনামাইট ফাটিয়ে পার্বত্য অঞ্চলে কিন্তু আমরা খনিজ দ্রব্য আহরণ করি। এছাড়া নদীর যে স্বাভাবিক গতি সেই গতি আটকে আমরা বাঁধ তৈরি করে কিন্তু
ভূমিরূপের পরিবর্তন করছি। তাহলে তোমরা কিন্তু এই বর্জিত প্রক্রিয়াগুলো সম্পর্কে বিস্তারিত জেনেছো। এবং নদীর যে কাজ, গত ক্লাসে এটা আমরা পড়েছিলাম যে নদীর যে কাজ, যে ভূমিরূপ পরিবর্তন, সেই সম্পর্কে জেনেছিলাম, তাই না? সেখানে আমরা কেবলমাত্র নদীর যে বিভিন্ন কাজ, অর্থাৎ কি কি কাজ করে নদী? ভেরি গুড। নদী তিন প্রকার কাজ করে, কি কি? ক্ষয়, বহন এবং সঞ্চয়, তাই না? বলতো নদী এই ক্ষয় কাজ করে কোথায়? পার্বত্য অঞ্চলে। অর্থাৎ নদীর সৃষ্টি হওয়ার পর যখন নদী পার্বত্য অঞ্চল বয়ে সমতলের দিকে আসছে, তখন কিন্তু নদী তার গতিবেগ বেশি হওয়ার দরুন আশেপাশের যে পাথর, নুড়ি, কাকর, বালি কিন্তু ক্ষয় করে সে তার নদীর সাথে কিন্তু বয়ে নিয়ে আসছে, তাই না? আবার আমরা দেখেছিলাম যে নদীর যে ক্ষয় কাজ, সেগুলো কিন্তু কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। চারটি মূলত প্রক্রিয়া ছিল। সেই প্রক্রিয়াগুলো কি কি মনে আছে তোমাদের? মনে নেই। দেখো, প্রথম যে প্রক্রিয়াটা সেটা কিন্তু ছিল জলপ্রবাহ ক্ষয়, দ্বিতীয় ছিল অবঘর্ষক ক্ষয়, তৃতীয় ছিল ঘর্ষণ ক্ষয় এবং চতুর্থ ছিল কিন্তু দ্রবণ ক্ষয়, তাই না? আচ্ছা, এবারে নদীর আমরা বহন কাজও পড়েছিলাম। নদী কোথায় বহন কাজ করে বলতো বেশি? তার মধ্যগতিতে, তাই না? তাহলে এই যে মধ্যগতিতে নদী বহন করে আনছে, কি বহন করে আনছে বলতো? নুড়ি, কাকর, পাথর পার্বত্য অঞ্চল থেকে কিন্তু এগুলো বয়ে নিয়ে আসছে। আমরা সকলেই জানি যে উচ্চ গতিতে কিন্তু নদীর যে গতিবেগ সেটি বেশি থাকে, মধ্যগতিতে কিছুটা কমে এবং সমতল ভূমিতে আসলে বা নিম্ন ভূমিতে আসলে নদীর যে গতিবেগ সেটি কিন্তু কমে যায়। ফলে নদী কিন্তু কোন কাজটি করে সমভূমিতে? নদী সঞ্চয় কাজ করে। ভেরি গুড। আচ্ছা, এই যে নদী সঞ্চয় কাজ করছে, সেই সঞ্চয় কাজের মূল নিয়ন্ত্রকগুলি কি বলতো? কি হলে নদী সঞ্চয় কাজগুলি করতে পারে? এক নম্বর কি হবে? ভেরি গুড, নদীর গতিবেগ কমে গেলে, তাই না? আর জলের পরিমাণ কমে গেলেও কিন্তু নদী সঞ্চয় কাজ করে। এছাড়া নদীতে বোঝা বাড়লে নদীর কিন্তু সঞ্চয় কাজটা বেড়ে যায়, তাই তো? আচ্ছা, ঠিক আছে স্টুডেন্ট, তাহলে গত ক্লাসের পড়া তোমরা মনোযোগ দিয়ে শুনেছো। আজকের আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কিন্তু এই নদীর বিভিন্ন গতি রয়েছে, উচ্চ গতি, মধ্যগতি, নিম্ন গতি। যেমন উচ্চ গতি পার্বত্য অঞ্চলে, মধ্যগতি মালভূমি অঞ্চলে বা সমভূমি অঞ্চলের কাছাকাছি অংশ, এবং যে নিম্ন গতি সেটি একেবারে সমভূমিতে। এই তিনটে গতিবেগের মাধ্যমে নদী কি কি ভূমিরূপ তৈরি করছে সেই সম্পর্কে কিন্তু আজকের আমাদের ক্লাসটা। দেখো, নদী যে ভূমিরূপ তৈরি করছে সেটি এটা অনেকটা বড় বিষয়। ঠিক আছে? একটা ক্লাসের মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করা সম্ভব নয়। তাই আমি পার্ট 1 কালকে করিয়েছি এবং আজকে আমরা উচ্চ গতিতে নদী কার্যে গঠিত ভূমিরূপগুলি কি সেই সম্পর্কে কিন্তু আমরা জানবো। অর্থাৎ পার্ট 2 তে কিন্তু আমরা উচ্চ গতিতে নদী কি কি ভূমিরূপ তৈরি করে সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। দেখো, আমাদের তো ভূমিরূপ সম্পর্কে জানতেই হবে, উচ্চ গতিতে কি কি ভূমিরূপ তৈরি করে। তার আগে নদীর যে বিভিন্ন গতি রয়েছে সেই গতি সম্পর্কে কিন্তু তোমাদের অবগত হতে হবে। তোমরা সকলেই ইতিমধ্যে জেনে গেছো যে নদীর ঢাল, নদীর কাজ এবং জলের পরিমাণের উপর ভিত্তি করে নদীকে তিনটি গতিতে ভাগ করা যায়। এই ভাগগুলি কি কি বলতো? উচ্চ গতি, ভেরি গুড, বা পার্বত্য প্রবাহ, অর্থাৎ পার্বত্য অঞ্চলে যে প্রবাহটা হচ্ছে সেটি কিন্তু হলো উচ্চ গতি, তাই তো? দেখো, নাম্বার ওয়ান, উচ্চ গতি। তাহলে পার্বত্য অঞ্চল কোথায় তোমরা ছবিতে দেখো? এখানে এটি পার্বত্য অঞ্চল। তাহলে এই অঞ্চলে নদীর সৃষ্টি হওয়ার পর যে প্রবল বেগে নিচের দিকে বয়ে আসছে সেই গতিটিকে আমরা কি বলবো? নদীর উচ্চ গতি। তাহলে নদীর উচ্চ গতি কোথায় লক্ষ্য করা যায়? পার্বত্য অঞ্চলে। দ্বিতীয় রয়েছে দেখো মধ্যগতি বা সমভূমি প্রবাহ। তাহলে মধ্যগতি কি? দেখো, পার্বত্য অঞ্চল পার করে নদী যখন আহ, তুলনামূলকভাবে আহ, কম উচ্চ অংশে অর্থাৎ মালভূমি অংশের উপর দিয়ে সমভূমিতে প্রবেশ করছে, সেই সময়কে কিন্তু নদীর মধ্যগতি বলা হচ্ছে। আর এই মধ্যগতিতে নদী কোন কাজটি বেশি করে? ভেরি গুড, বহন কাজটা কিন্তু নদীর মূল কাজ হচ্ছে মধ্যগতিতে। এবং 3 নম্বর কি রয়েছে দেখো? নিম্নগতি বা বদ্বীপ প্রবাহ। নিম্নগতিতে এই যে নদীর নুড়ি, কাঁকর, বালি ইত্যাদি নিয়ে আসে, নিয়ে এসে কিন্তু এই সমুদ্রের যেখানে সে পতিত হচ্ছে সেই মোহনার কাছে সে কিন্তু বদ্বীপ তৈরি করে, তাই তো?
তাহলে নদীর এই তিনটি প্রবাহ সম্পর্কে তোমরা জানলে, যে উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতিতে। সব নদীতে তিনটি গতি কিন্তু স্পষ্ট নয়। পৃথিবীর যে সমস্ত নদী রয়েছে, সমস্ত নদীতেই যে তিনটি গতি রয়েছে তা কিন্তু নয়। যে নদীতে এই তিনটি গতি স্পষ্ট, সেটিকে আমরা আদর্শ নদী হিসেবে আখ্যা দিব। ভারতের প্রধান নদীর নাম কি স্টুডেন্ট বলো? ভেরি গুড। ভারতের প্রধান যে নদীটি রয়েছে তার নাম কিন্তু হলো গঙ্গা নদী। এই গঙ্গার উচ্চ প্রবাহ কোথায়? তোমরা উৎস, মোহনা ইত্যাদি সম্পর্কে জেনেছিলে। তাহলে গঙ্গা নদীর উৎস কোথায়? গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে, তাই না? সেখান থেকে নদীর সৃষ্টি হয়ে কিন্তু বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তাহলে এই নদী কিন্তু একটি আদর্শ নদীর উদাহরণ। আরো কি কি নদী রয়েছে দেখো? গঙ্গা নদী, এছাড়া সিন্ধু, ব্রহ্মপুত্র, নীলনদ, মিসিসিপি, মুসৌরি, এই যে নদীগুলো তোমরা জানলে, এই নদীগুলো কিন্তু আদর্শ নদীর উদাহরণ। তাহলে আদর্শ নদী কাকে বলবো বলো? যেসব নদীতে তিনটি গতিপথই লক্ষ্য করা যায়, অর্থাৎ উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি, তিনটি প্রবাহ যখন লক্ষ্য করা যায়, তখন তাকে আমরা আদর্শ নদী বলবো। উদাহরণ যদি জানতে চাই, তুমি বলবে ভারতের গঙ্গা নদী। এছাড়া ব্রহ্মপুত্র, নীল, মিসিসিপি, মুসৌরি, সিন্ধু নদী, এগুলোর উদাহরণ কিন্তু তুমি বলতে পারো। আচ্ছা, এবারে উদাহরণ হিসেবে আমি তোমাদের বলি গঙ্গা নদী। তাহলে গঙ্গা কোথায় সৃষ্টি হচ্ছে? তোমরা এক্ষুনি বললে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। তাহলে এই যে গঙ্গোত্রী হিমবাহ থেকে গোমুখ গুহা থেকে হরিদ্বার পর্যন্ত এই নদীর কিন্তু উচ্চ গতি। তাহলে নাম্বার ওয়ান কি হলো? তিনটি যে গতিপথ গঙ্গার, যার জন্য আমরা আদর্শ নদী বলছি গঙ্গাকে। প্রথম যে গতিপথটা অর্থাৎ উচ্চ গতি প্রবাহ, সেটি কিন্তু যেখান থেকে নদীর সৃষ্টি হচ্ছে সেখান থেকে হরিদ্বার পর্যন্ত। ঠিক আছে? এরপরে যে নদীর মধ্য প্রবাহ, তাহলে হরিদ্বার শেষ হচ্ছে, হরিদ্বার থেকেই কিন্তু মধ্যপ্রবাহ শুরু হচ্ছে, শুরু হয়ে বিহারের রাজমহল পাহাড় পর্যন্ত হলো নদীর মধ্যগতি। তাহলে হরিদ্বার থেকে বিহারের রাজমহল অংশ অব্দি কিন্তু হলো মধ্যগতি। এবং নিম্নগতির পাখি, রাজমহল যে পাহাড় রয়েছে, সেই রাজমহল পাহাড় থেকে মোহনা পর্যন্ত, অর্থাৎ গঙ্গা নদীর মোহনা কোথায়? বঙ্গোপসাগর। তাহলে রাজমহল পাহাড় থেকে কিন্তু বঙ্গোপসাগর অব্দি যে দূরত্বটা গঙ্গা নদী অতিক্রম করছে, সেটি কিন্তু হলো গঙ্গা নদীর নিম্ন প্রবাহ। তাহলে গঙ্গা নদী কি একটা আদর্শ নদী তো? আচ্ছা, তোমরা এই ছবিতে দেখো, দেখা আছে ভারতের গঙ্গা নদীর প্রবাহপথ। গঙ্গা সৃষ্টি হয়েছে এখানে, সৃষ্টি হয়ে এই যে হরিদ্বার, এই হরিদ্বার অব্দি কিন্তু গঙ্গার উচ্চ প্রবাহ, অর্থাৎ পার্বত্য অঞ্চলের প্রবাহ। তারপর উত্তরপ্রদেশ, বিহারের মধ্যে দিয়ে এই অবস্থা কিন্তু নদীর মধ্যপ্রবাহ। এরপর রাজমহল পাহাড় থেকে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবেশ করে এবং একটি শাখা বাংলাদেশে গিয়েছে এবং আরেকটা শাখা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। তা তোমরা গঙ্গা নদীর গতিপথ যদি পরীক্ষায় দেয়, আশা করি বলতে পারবে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে গঙ্গা নদীর গতিপথ সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে স্টুডেন্ট, এবারে আমরা জানবো যে উচ্চ গতিতে নদীর কার্যের ফলে কি কি ভূমিরূপ গঠিত হয়। দেখো, আমরা সকলেই জেনে গেছি ইতিমধ্যে যে উচ্চ গতিতে নদী কিন্তু ক্ষয় কাজ বেশি করে এবং বহন কাজও করে, তাই না? তাহলে প্রথমেই যে বিষয়টা নিয়ে আমরা জানবো সেটি কিন্তু হলো, দেখো, 1 নম্বর, আই আকৃতির উপত্যকা বা গিরিখাত। তাহলে নাম্বার ওয়ান কি? যে আই আকৃতির উপত্যকা বা গিরিখাত। দেখো, উচ্চ গতিতে ভূমির উচ্চতা ও ঢাল বেশি হয়। উচ্চ গতিতে কোথায়? নদীর পার্বত্য অঞ্চলে হয়। তাহলে পার্বত্য অঞ্চলে নদীর ঢাল কি বেশি হবে না কম হবে? বেশি হবে। তাহলে ভূমির ঢাল বেশি হওয়ার জন্য নদীর মধ্যে পাথর, বোল্ডারের পরিমাণ খুবই বেশি হয়। ফলে নদী প্রবলভাবে অবঘর্ষ পদ্ধতিতে নিম্নক্ষয় করতে থাকে এবং পার্শ্বক্ষয় কম করে। তাহলে আমরা যখন পড়েছিলাম যে নদীর ক্ষয় কাজ, তখন আমরা কি দেখেছিলাম? কোন প্রক্রিয়া কাজ করে? অবঘর্ষ প্রক্রিয়া কাজ করে। এই অবঘর্ষ প্রক্রিয়ার দরুন নদীর কিন্তু গভীরে ক্ষয় বেশি হয়। হুম নদীর দুই পাড়ে কিন্তু তুলনামূলকভাবে কম ক্ষয় হয়। প্রবল নিম্নক্ষয়ের কারণেই নদী উপত্যকা সংকীর্ণ ও গভীর আই আকৃতি বিশিষ্ট হয়ে থাকে। এটিই হলো কিন্তু আই আকৃতির গিরিখাত। তাহলে কি জানলাম আমরা? যে নদীর সৃষ্টি হওয়ার পর থেকে ভূমির ঢাল অনুযায়ী যখন নদী প্রবল বেগে নিচের দিকে নেমে আসে, তখন কিন্তু নদী নিম্নক্ষয়টা বেশি করে পার্শ্বক্ষয়ের তুলনায়। দেখো, এই যে নদী সৃষ্টি হওয়ার পর থেকে নিম্নক্ষয়টা নিচের দিকে ক্ষয়টা বেশি করেছে। ফলে
ইংরেজি অক্ষরের আই এর মতো দেখতে হয়েছে না এই উপত্যকাটা বা এই গিরিখাতটা, তাই তো? দেখো, আই আকৃতির উপত্যকা, দেখতে অনেকটা আই, দুই পারে কিন্তু খাড়া পাড় রয়েছে। তাহলে কি নদী কিন্তু তার নিম্ন যে ক্ষয় সেটি কিন্তু বেশি করছে, পার্শ্ব ক্ষয়ের তুলনায় নিম্ন ক্ষয় কিন্তু নদী বেশি করছে। ফলে ইংরেজি অক্ষর আয়ের মতো দেখতে হচ্ছেই বলে কিন্তু একে আই আকৃতির উপত্যকা বলা হয়। এই যে গিরিখাত নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে বেশি দেখা যায়। অর্থাৎ যে অঞ্চল তুলনামূলকভাবে নতুন, যে ভঙ্গিল পর্বত নতুন, সেই অঞ্চলে কিন্তু এই গিরিখাতটা বেশি লক্ষ্য করা যায়। তোমরা কিন্তু মনে রাখবে যে কোন অঞ্চলে আহ, এই গিরিখাত বেশি লক্ষ্য করা যায়, তাহলে তোমাদের উত্তর কি হবে? যে ভঙ্গিল পার্বত্য অঞ্চলে আই আকৃতির গিরিখাত বেশি লক্ষ্য করা যায়। উদাহরণ কি? নেপালের কালীগন্ডক নদীর উপর কালীগন্ডক গিরিখাত পৃথিবীর উচ্চতম বা গভীরতম যে গিরিখাত সেটি হচ্ছে এই নেপালের কালীগন্ডক গিরিখাত। দেখো এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো ইংরেজি অক্ষর আয়ের মতো না? দুই পাড়ের তুলনায় নদী কিন্তু নিম্নে বেশি ক্ষয় করেছে, তাই তো? ফলে কালীগন্ডক গিরিখাত পৃথিবীর গভীরতম গিরিখাত, এবং চীনের ইয়াংসি কিয়াং নদীর ইয়াংচা গিরিখাত দীর্ঘতম গিরিখাত। পেরুর কলকা নদীর এল ক্যানেল দা কালকা পৃথিবীর অন্যতম গভীর গিরিখাত নামে পরিচিত। আমাদের হিমাদ্রি হিমালয় অর্থাৎ ভারতবর্ষের যে উত্তরে পার্বত্য অঞ্চল রয়েছে সেখানে হিমাদ্রি হিমালয় রয়েছে। সেই হিমাদ্রি হিমালয়ের নদীগুলিতে গিরিখাত কিন্তু লক্ষ্য করা যায়। যেমন গঙ্গা, ব্রহ্মপুত্র, যমুনা নদী, এই নদীগুলিতে কিন্তু আমরা এই আই আকৃতির গিরিখাত লক্ষ্য করতে পারি। তাহলে তোমরা এখানে মনে রাখবে যে পৃথিবীর গভীরতম যে গিরিখাত তার নাম কিন্তু হলো কালীগন্ডক কি গিরিখাত, এবং দীর্ঘতম কি ইয়াংশিকিয়াং নদীর উপরে ইয়াংচা গিরিখাত হলো দীর্ঘতম গিরিখাত। স্টুডেন্ট, এর পরে রয়েছে দেখো ভি আকৃতির উপত্যকা। আমরা আই আকৃতির উপত্যকা পড়ে কি জানলাম? যে ইংরেজি অক্ষর আয়ের মতো দেখতে হয়, তাই তো? এটাও ঠিক তেমনই, যে পার্বত্য অঞ্চলে নদীর সৃষ্টি হওয়ার পর যে আকৃতিটা হয় সেটি কিন্তু ইংরেজি অক্ষর ভি এর মতো। উপত্যকা বিবর্তনের পরবর্তী পর্যায়ে সংকীর্ণ ও গভীর হয়। এই সংকীর্ণ গভীর আই আকৃতির উপত্যকার দুই পাশের অংশ অববাহিকার জলপ্রবাহ ও ধসের কারণে ক্ষয় হয়ে ক্রমশ ভি আকৃতি বিশিষ্ট হয়ে পড়ে। এটি হলো ভি আকৃতির উপত্যকা। দেখো, প্রথমে কিন্তু আই আকৃতির উপত্যকা ছিল, সেটি যখন বিভিন্ন আবহবিকার জলপ্রবাহ ধসের কারণে তার পাড় ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হবে, তখন কিন্তু সেটি দেখতে অনেকটা ইংরেজি অক্ষর ভি এর মতো হবে। আর সেটিকেই আমরা কি বলছি? ভি আকৃতির উপত্যকা। এই যে ছবিতে তোমরা দেখো, এটি হলো ভি আকৃতির উপত্যকা। এই আই আকৃতির উপত্যকা যখন এই দুই পাড়ের ক্ষয় আস্তে আস্তে বেড়ে যাবে, তখন কিন্তু এই আই আকৃতির উপত্যকাটা দেখতে কেমন হবে? ভি আকৃতির উপত্যকার মধ্যে, তাই না? পার্বত্য অঞ্চলে তোমরা অনেকে কম বেশি গেছো, তোমরা কিন্তু এরকম ভূমিরূপ দেখেছো, মাঝখানে এরকম জলপ্রবাহ, দেখো ইংরেজি অক্ষর ভি এর মতো, দুই পাড় কিন্তু ইংরেজি অক্ষর ভি এর মতো, তাই তো? হিমাচল হিমালয়ে এই ধরনের উপত্যকা রয়েছে। অর্থাৎ আমাদের ভারতবর্ষের যে হিমাচল রয়েছে সেই হিমাচল হিমালয়ে কিন্তু এই ভি আকৃতির উপত্যকা লক্ষ্য করা যায়। এরপরে রয়েছে দেখো ক্যানিয়ন। তোমরা গ্র্যান্ড ক্যানিয়ন বা ক্যানিয়নের নাম কিন্তু অনেকে শুনেছো, শুনেছো না? শুষ্ক অঞ্চলে গঠিত গিরিখাত হলো ক্যানিয়ন। তাহলে এই ক্যানিয়ন কোন অঞ্চলে লক্ষ্য করা যায়? শুষ্ক অঞ্চলে। শুষ্ক অঞ্চল মানে যেখানে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে অনেকটাই কম। উচ্চ শুষ্ক অঞ্চলে প্রবাহিত চিরপ্রবাহী নদী ক্ষয় বা নিম্নক্ষয়ের মাধ্যমে গভীরতা বাড়ায়, কিন্তু বৃষ্টির অভাবে পার্শ্বক্ষয় তেমন হয় না বলে উপত্যকাটি হয় গভীর এবং সংকীর্ণ। এই ধরনের গভীর ও সংকীর্ণ উপত্যকা বা শুষ্ক অঞ্চলের এই উপত্যকাকে কি বলা হয়? ক্যানিয়ন। তাহলে কি জানলে তোমরা? যে শুষ্ক অঞ্চলে ক্যানিয়ন গঠিত হয়। কিভাবে গঠিত হচ্ছে? বৃষ্টি কিন্তু কম হচ্ছে শুষ্ক অঞ্চলে, তাই না? আমরা সকলেই জানি যে শুষ্ক অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কম হয়। ফলে নদীর কিন্তু যে পার্শ্বক্ষয়, সেই পার্শ্বক্ষয় কিন্তু হয় না, নদীর নিম্নক্ষয়টা কিন্তু বেশি করে করছে। এবং পার্বত্য অঞ্চলের মধ্যে যে বা শুষ্ক অঞ্চলের মধ্যে যে চিরপ্রবাহী নদী রয়েছে সেটি কিন্তু নিচের দিকে বেশি ক্ষয় করে আরো এগিয়ে চলেছে। এই ধরনের যে গভীর, সংকীর্ণ ও শুষ্ক উপত্যকাই হলো কিন্তু ক্যানিয়ন। দেখো এই যে ছবি, পার্বত্য অঞ্চলের যে শুষ্ক
অঞ্চল রয়েছে সেখানে কিন্তু এরকম ভূমিরূপ লক্ষ্য করা যায়। পার্শ্ববর্তী অঞ্চলের তুলনায় নদী কিন্তু গভীরভাবে নিচের দিকে ক্ষয়কাজ করে এগিয়ে চলেছে। উদাহরণ কি? মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর উপর গ্র্যান্ড ক্যানিয়ন কিন্তু বিখ্যাত একটি ক্যানিয়ন। এছাড়া কি রয়েছে? ব্ল্যাক ক্যানিয়ন পৃথিবী বিখ্যাত। তিব্বতের ইয়ালব্রুংলু সাংপো নদীর উপর সাংপো ক্যানিয়ন পৃথিবীর গভীরতম ক্যানিয়ন। এই যে তোমরা ছবিটা দেখছো, এটি কিন্তু হলো পৃথিবীর গভীরতম ক্যানিয়ন, যেটি চীনে অবস্থিত। সাংপো ক্যানিয়ন নামে কিন্তু পরিচিত এই ক্যানিয়নটি। তাহলে আমরা কি জানলাম? যে গ্র্যান্ড ক্যানিয়ন সেটি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত এবং কোন নদীর উপরে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে গ্র্যান্ড ক্যানিয়ন কোন নদীর উপর সৃষ্টি হয়েছে? উত্তর তোমাদের কি হবে? কলোরাডো নদীর উপরে কিন্তু এই গ্র্যান্ড ক্যানিয়নটি সৃষ্টি হয়েছে। ঠিক আছে? যদি বলে গভীরতম ক্যানিয়নের নাম কি, তাহলে বলবে তিব্বতের ইয়ারুংলু সাংপো নদীর উপর সাংপো ক্যানিয়ন কিন্তু পৃথিবীর গভীরতম ক্যানিয়ন। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে 4 নম্বর কি রয়েছে দেখবো। 4 নম্বর রয়েছে দেখো, র্যাপিডস বা খরস্রোত। তাহলে এই যে র্যাপিডস বা খরস্রোত, এই বিষয়টা কি? দেখো, নদী যে উচ্চ প্রবাহে ক্ষয়রূপ করে ভূমিরূপ তৈরি করছে, তার মধ্যে অন্যতম হলো কিন্তু এই র্যাপিডস বা খরস্রোত। নদীগর্ভে পর্যায়ক্রমে কঠিন ও নরম শিলা অবস্থান করলে কঠিন শিলা অপেক্ষা নরম শিলা কিন্তু বেশি ক্ষয় করে, বন্ধুরতা বাড়ে। তোমরা পার্বত্য অঞ্চলে দেখবে যে কঠিন শিলা এবং নরম শিলা কিন্তু কাছাকাছি অবস্থান করে, অর্থাৎ ক্ষয় কিন্তু বেশি হয় কোন শিলা? নরম শিলায় তাড়াতাড়ি ক্ষয় হবে এবং কঠিন শিলা কিন্তু অপেক্ষাকৃত কম ক্ষয় হবে। তাহলে যদি কোনো নদীর গতিপথে কঠিন শিলা ও নরম শিলা দুটো অবস্থান করে, তাহলে কিন্তু যে নরম শিলা সেটি কিন্তু বেশি ক্ষয়প্রাপ্ত হবে এবং তার বন্ধুরতা বাড়বে। ফলে নদীর যে জল ধাপে ধাপে কিন্তু নেমে আসবে। একে র্যাপিডস বা খরস্রোত বলছে। দেখো, এই যে নদী, তোমরা ছবিতে দেখো, এই নদী নেমে আসছে। এটি হলো কঠিন শিলা আর এটি হলো কোমল শিলা বা নরম শিলা। দেখো, নদী কিন্তু যখন এখান থেকে কঠিন থেকে নরমে আসে তখন কিন্তু নদীটা ক্ষয় কাজ করছে। আবার নদী যখন কঠিনে যাচ্ছে তখন কিন্তু ক্ষয় কাজ করছে না। আবার যখন নরম শিলা আসছে তখন কিন্তু ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এর ফলে নদী কিন্তু ধাপে ধাপে এঁকে বেঁকে এবং খরস্রোতে এগিয়ে চলেছে। এই যে বিষয়টা কিন্তু বলা হচ্ছে খরস্রোত বা র্যাপিডস। উদাহরণ হিসেবে বলা যায় যে হিমালয়ের অলকানন্দা, ভাগীরথী, মন্দাকিনী প্রভৃতি নদীতে এরকম খরস্রোত দেখা যায়। বড় মাপের খরস্রোত হলো জলপ্রপাত। তোমরা জলপ্রপাতের নাম শুনেছো, জলপ্রপাত সম্পর্কে আমরা পরে আসবো। তার আগে দেখো, যদি কোমল শিলা খুব বেশি ক্ষয় হয়, অর্থাৎ নরম শিলা খুব বেশি ক্ষয় হয়, তাহলে কিন্তু জলপ্রপাতের সৃষ্টি হয়, তাই না? ধর এখানে ক্ষয়প্রাপ্ত হয়ে অনেকটা নিচে নেমে গেল এবং জল কিন্তু খুব জোর এই কঠিন শিলা থেকে নরম শিলায় আঘাত করছে, তাহলে কি সেটা তৈরি হবে? জলপ্রপাত তৈরি হবে না। তাহলে এই যে র্যাপিডস বা খরস্রোত যদি বেশি পরিমাণে কাজ করে, বড় মাপের হয়, তখন সেটি কিসে পরিণত হয়? জলপ্রপাতে। তাহলে আমরা 4 নম্বর কি পড়লাম? র্যাপিডস বা খরস্রোত। এরপরে রয়েছে দেখো স্টুডেন্ট, জলপ্রপাত। তাহলে এই খরস্রোত আগে পড়লাম, সেখান থেকেই কিন্তু এই জলপ্রপাতটা আসছে। পার্বত্য অংশে উপত্যকার ঢাল অসম হলে নদীর জল উপর থেকে নিচে প্রবল বেগে পড়ে, এটি হলো কিন্তু জলপ্রপাত। তোমরা ছবি দেখলেই বুঝতে পারবে এটি কিন্তু হলো কোমল শিলা, তার উপরে এটি কিন্তু হলো কঠিন শিলা। অর্থাৎ নদী যখন এর উপর থেকে বয়ে চলেছে তখন কিন্তু এই কঠিন শিলাটা ক্ষয়প্রাপ্ত কম হচ্ছে। অপরপক্ষে যখন কোমল শিলার উপরে নদী প্রবল বেগে ঝাঁপিয়ে পড়ছে তখন কিন্তু সে ক্ষয় কাজ করছে। তাহলে এর আগে আমরা খরস্রোতা পড়লাম, র্যাপিডস পড়লাম। এই র্যাপিডস কিন্তু ধীরে ধীরে বড় হয়ে, অর্থাৎ কোমল শিলা যখন বড় আকারে ক্ষয়প্রাপ্ত হচ্ছে তখন কিন্তু জলপ্রপাতের সৃষ্টি হচ্ছে। তাহলে জলপ্রপাত কাকে বলে তোমরা বুঝতে পারলে? কি বলবে? যে পার্বত্য অংশে উপত্যকার ঢাল বরাবর নদী কঠিন শিলা অপেক্ষা কোমল শিলা বেশি ক্ষয় করে, ফলে কোমল শিলায় কিন্তু গর্তের সৃষ্টি হয়। এটিকে আমরা কি বলছি? জলপ্রপাত। এই যে জলপ্রপাত, এটি কিন্তু বিভিন্ন উপায়ে সৃষ্টি হতে পারে। ঠিক আছে? আমরা দেখব যে জলপ্রপাত কি কি উপায়ে সৃষ্টি হয়। নাম্বার 1, নদীর গতিপথে কঠিন ও নরম শিলা আনুভূমিক, উল্লম্ব বা তির্যকভাবে অবস্থান করলে কঠিন অপেক্ষা নরম শিলা বেশি ক্ষয় হয়ে কিন্তু জলপ্রপাত গঠিত হয়। যেটা আমি তোমাদের একটু আগেই বললাম, যে নদীর গতিপথে যদি কোমল শিলার
বেশি ক্ষয় হবে এবং কঠিন শিলা কম ক্ষয় হবে। ফলে যদি কোমল শিলাটা নিচে থাকে তাহলে কঠিন শিলার উপর থেকে জল কিন্তু কোমল শিলায় এসে পড়ে শিলা ক্ষয়প্রাপ্ত করে জলপ্রপাতের সৃষ্টি হতে পারে। পৃথিবীর বেশিরভাগ যে জলপ্রপাত সেটি কিন্তু এই ভাবেই সৃষ্টি হয়েছে। জলপ্রপাত সৃষ্টি হওয়ার বিভিন্ন ধাপ রয়েছে। ১ নম্বর যে ধাপটা পড়লাম আমরা, এইভাবেই কিন্তু পৃথিবীর বেশিরভাগ জলপ্রপাতের সৃষ্টি হয়েছে। উদাহরণ হিসেবে বলা যায় নায়াগ্রা জলপ্রপাত। তোমরা এই ছবিটা দেখছো? দেখো, এটি কিন্তু নায়াগ্রা জলপ্রপাতের ছবি। কঠিন শিলা রয়েছে উপরে, ফলে নদী কিন্তু প্রবল বেগে এসে নিচে কোমল শিলা ক্ষয় করে করে জলপ্রপাতের সৃষ্টি করেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে জলপ্রপাত সম্পর্কে। কি তাই তো? আচ্ছা, এরপরে ২ নম্বর পদ্ধতি কি রয়েছে? দেখো, নদীর গতিপথে আড়াআড়ি চ্যুতি ঘটলে জলপ্রপাত সৃষ্টি হয়। উদাহরণ জামবেজি নদীর উপর ভিক্টোরিয়া জলপ্রপাত এবং ভারতের যে নর্মদা নদীর উপর কপিলধারা জলপ্রপাত কিন্তু এইভাবে সৃষ্টি হয়েছে। কিভাবে সৃষ্টি হয়েছে তাহলে? নদীর গতিপথে যদি আড়াআড়িভাবে চ্যুতি ঘটলে, ঠিক আছে? চ্যুতি কি? দুটি লাইন রেখা বরাবর কোনো একটি ভূমি যদি ফাটল বরাবর নিচের দিকে নেমে যায়, ফলে নদী কিন্তু সেই উঁচু অংশ থেকে প্রবল বেগে এসে নিচের দিকে ঝাঁপিয়ে পড়ছে এবং চ্যুতি অনুযায়ী কিন্তু জলপ্রপাতটির সৃষ্টি হচ্ছে। জামবেজি নদীর উপরে ভিক্টোরিয়া জলপ্রপাত কিন্তু এইভাবেই সৃষ্টি হয়েছে এবং ভারতের যে নর্মদা নদী রয়েছে, এই কপিলধারা জলপ্রপাত সেটি কিন্তু এইভাবেই সৃষ্টি হয়েছে। তোমরা ছবিতে দেখো, এই যে ছবি তোমরা দেখতে পাচ্ছ, এটি কিন্তু হলো নর্মদা নদীর উপর গড়ে ওঠা কপিলধারা জলপ্রপাত। তোমরা এটাও মনে রাখবে যে ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর উপরে সৃষ্টি হয়েছে বলতো? জামবেজি নদীর উপরে বা জামবেসি নদীর উপরে, তাই তো? যদি বলে এই কলোরাডো যে নদী, তার উপরে কি সৃষ্টি হয়েছে? ক্যানিয়ন সৃষ্টি হয়েছে, তাই তো? আচ্ছা, ভেরি গুড। এরপরে ৩ নম্বর যে পদ্ধতি দেখো, হিমবাহ সৃষ্ট ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত গঠিত হয়। পার্বত্য অঞ্চলে যেখানে তাপমাত্রা খুবই কম হিমবাহের সৃষ্টি হয়, সেই হিমবাহের সৃষ্টি হওয়ার ফলে ঝুলন্ত উপত্যকা রয়েছে, তার উপর থেকে কিন্তু জলপ্রপাতের সৃষ্টি হতে পারে। কোথায় রয়েছে উদাহরণ? উদাহরণ হচ্ছে লাদাখের পার্ক চাক জলপ্রপাত কিন্তু এরকম হিমবাহ সৃষ্ট ঝুলন্ত উপত্যকার উদাহরণ। তাহলে ১ নম্বর আমরা কি পড়লাম? যে নদীর আড়াআড়ি চ্যুতি ঘটলে। ২ নম্বর পড়লাম যে হিমবাহ সৃষ্টি ঝুলন্ত উপত্যকায়ও কিন্তু জলপ্রপাতের সৃষ্টি হয়। এরপরে নাম্বার ৪ কি রয়েছে দেখো, ভূমির পুনর্যৌবন লাভের সৃষ্টি বিন্দুতে জলপ্রপাত গঠিত হয়। উদাহরণ কি? সুবর্ণরেখা নদীর উপরে তৈরি হওয়া জোনা জলপ্রপাত, দশম জলপ্রপাত এগুলির কিন্তু উদাহরণ। তাহলে সুবর্ণরেখা নদী কোথায় রয়েছে? আমাদের পশ্চিমবঙ্গের কিছুটা অংশ রয়েছে, ঝাড়খণ্ডে রয়েছে। তাহলে ঝাড়খণ্ডের এই যে দশম জলপ্রপাত খুবই বিখ্যাত কিন্তু একটা জলপ্রপাত। সেই জলপ্রপাতটা ভূমির পুনর্যৌবন লাভের ফলে সৃষ্টি হয়েছে। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো যে জলপ্রপাত কোন ৪টি উপায়ে সৃষ্টি হতে পারে। পৃথিবীর কয়েকটি বিখ্যাত জলপ্রপাত সম্পর্কে কিন্তু আমরা জানবো এবার। দেখো স্টুডেন্ট, ভেনেজুয়েলার গৌজা নদীর ওপর স্যান্টো অ্যাঞ্জেল জলপ্রপাত হলো কিন্তু পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। দেখো, এই যে তোমরা ছবিটা দেখছো, প্রথম যে ছবিটা, এইটি হলো কিন্তু অ্যাঞ্জেল জলপ্রপাত, অর্থাৎ পৃথিবীর উচ্চতম যে জলপ্রপাত তার নাম কিন্তু অ্যাঞ্জেল জলপ্রপাত। ব্রাজিল ও আর্জেন্টিনার সীমান্তে ইগুয়াজু জলপ্রপাত পৃথিবীর সর্বাধিক বিস্তৃত একটি জলপ্রপাত। কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্তে রয়েছে নায়াগ্রা জলপ্রপাত, যেটি কিন্তু সুদৃশ্য, দেখতে কিন্তু খুবই সুন্দর একটি, যে আগে একটু আগে তোমরা দেখলে না যে নায়াগ্রা জলপ্রপাতের চিত্র, খুবই সুন্দর একটি দৃশ্য কিন্তু লক্ষ্য করা যায় এই নায়াগ্রা জলপ্রপাত। সারা পৃথিবী থেকে কিন্তু এই অঞ্চলে মানুষ এই নায়াগ্রা জলপ্রপাতের দৃশ্য দেখতে ছুটে আসে। তাহলে তোমরা কি মনে রাখবে যে পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কিন্তু হলো অ্যাঞ্জেল। আমাদের ভারতবর্ষেও কিন্তু অনেকগুলো জলপ্রপাত রয়েছে, ঠিক আছে? তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ যে জলপ্রপাত সেইগুলি সম্পর্কে আমরা বিস্তারিত জানব। ভারতের কর্ণাটকে শরাবতী নদীর উপরে কিন্তু রয়েছে যোগ জলপ্রপাত। তাহলে কোন নদীর উপরে যোগ জলপ্রপাত রয়েছে? কর্ণাটকের শরাবতী নদীর উপরে রয়েছে যোগ জলপ্রপাত। গোয়ায় মান্ডবী নদীর উপর দুধসাগর জলপ্রপাত কিন্তু বিখ্যাত একটি জলপ্রপাত। দেখো, এই যে সুন্দর দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ, এটি কিন্তু গোয়ায় মান্ডবী নদীর উপরে সৃষ্টি হওয়া একটি গুরুত্বপূর্ণ জলপ্রপাত। এরপর আর কি রয়েছে? কর্ণাটকের সিমাগো জেলার
ভারাহি নদীর উপরে কিন্তু রয়েছে কুঞ্জিকল জলপ্রপাত, যেটি কিন্তু ভারতের উচ্চতম জলপ্রপাত। ভেরি 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 ইম্পর্টেন্ট। যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে ভারতের উচ্চতম যে জলপ্রপাত তার নাম কি, তাহলে ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম হলো কিন্তু কুঞ্জিকল। এই যে তোমরা ছবিটা দেখছো, এই যে ছবিটা, এটি হলো কিন্তু ভারাহি নদীর উপরে সৃষ্টি হওয়া কুঞ্জিকল জলপ্রপাত। এছাড়া ছত্তিশগড়ের ইরাবতী নদীর উপরে চিত্রকূট জলপ্রপাত কিন্তু আমাদের ভারতের বিখ্যাত একটি জলপ্রপাত, এবং এটির সৌন্দর্য খানিকটা ওই কানাডা সীমান্তে বা মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্তে যে নায়াগ্রা জলপ্রপাত রয়েছে তার মতো দেখতে। তাই ভারতের নায়াগ্রা হিসেবে বিখ্যাত কিন্তু রয়েছে এই চিত্রকূট জলপ্রপাত। যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি, তোমরা বলবে কুঞ্জিকল। এবং যদি বলে যে ভারতের নায়াগ্রা বলা হয় কোন জলপ্রপাতকে, তখন তোমরা কি বলবে? চিত্রকূট যে জলপ্রপাত, যেটি ছত্তিশগড়ের ইন্দ্রাবতী নদীর উপরে সৃষ্টি হয়েছে, সেটি ভারতের নায়াগ্রা নামে পরিচিত। আচ্ছা, এরপরে 6 নম্বর রয়েছে, দেখো স্টুডেন্ট, প্রপাতকূপ বা পাঞ্জপুল। তাহলে প্রপাতকূপটা কি? ভারতের বিভিন্ন অংশেও কিন্তু এরকম প্রপাতকূপ লক্ষ্য করা যায়, ঠিক আছে, বিশেষ করে পার্বত্য অঞ্চলে। জলপ্রপাতের জল প্রবল বেগে যেখানে পড়ে, সেখানে বিশালাকার হাঁড়ির মতো গর্তের সৃষ্টি হয়। একে প্রপাতকূপ বা পাঞ্জপুল বলা হয়। তাহলে প্রপাতকূপ কি? জলপ্রপাতের জল যেখানে পড়ছে সেখানে কিন্তু বিশালাকার হাঁড়ির মতো একটা গর্তের সৃষ্টি হয়। দেখো তোমরা ছবি দেখলেই বুঝতে পারবে। জলপ্রপাতের জল যেখানে পড়ছে সেখানে কিন্তু একটা হাঁড়ির মতো গর্তের সৃষ্টি হচ্ছে। একে আমরা কি বলছি? প্রপাতকূপ। জলপ্রপাতের পশ্চাৎ অপসারণে প্রপাতকূপ ক্ষেত্রফল কিন্তু বাড়ে। অর্থাৎ জলপ্রপাতের যে পশ্চাৎ অপসারণ, তার ফলে কিন্তু এই প্রপাতকূপের যে ক্ষেত্রফল বা আয়তন সেটি কিন্তু বাড়ে। উদাহরণ হিসেবে বলা যায়, আমাদের ভারতবর্ষের উত্তরাখণ্ডে কিন্তু এরকম একটা স্থান রয়েছে। মৌসুরীর নিকটে, উত্তরাখণ্ডের যে মৌসুরী রয়েছে, সেই মুসৌরির নিকটে কেম্পটি ফলস বলে একটি প্রপাত কূপ কিন্তু খুবই বিখ্যাত। নায়াগ্রা জলপ্রপাতের কানাডা অংশে রয়েছে প্রায় 56 মিটার গভীর প্রপাত কূপ। দেখো এই যে তোমরা ছবিটা দেখছো, এটি কিন্তু কেম্পটি ফলসের চিত্র। এখানে অসংখ্য মানুষ কিন্তু স্নান করছে, এবং অনবরত এখান থেকে কিন্তু প্রপাত কূপের মাধ্যমে জলপ্রপাতের সৃষ্টি হয়ে জল কিন্তু অনবরত এই গর্তে পড়ছে। তাহলে প্রপাত কূপ সম্পর্কে তোমরা আশা করি বিস্তারিত জেনেছো, এবং উদাহরণ যদি পরীক্ষায় আসে যে একটি ভারতের প্রপাত কূপের উদাহরণ কি, তোমরা কি বলবে? মৌসুরীর নিকট কেম্পটি ফলস হলো একটি বিখ্যাত প্রপাত কূপ। এরপরে রয়েছে, দেখো স্টুডেন্ট, মন্ত্রকূপ বা পডহোল। মন্ত্রকূপ কি? নদীর গতিপথে কোমল শিলা অবস্থান করলে অবঘর্ষ পদ্ধতিতে কিন্তু কি হয়? ক্ষয়প্রাপ্ত হয়। তাহলে মন্থকূপ কি? যে নদীর গতিপথে যদি কোমল শিলা থাকে তাহলে কিন্তু অবঘর্ষ পদ্ধতিতে শিলাখণ্ডের আঘাতে নদী গর্ভে গর্তের সৃষ্টি হয়। পরবর্তী সময়ে এই গর্তের মধ্যে জল চক্রের আকারে প্রস্তরণ খণ্ড সহ ঘুরতে ঘুরতে ক্ষয় করে গর্তকে কিন্তু আরো বড় এবং গভীর করে তোলে। একেই বলা হয় মন্থকূপ বা পটহোল। তাহলে মন্থকূপ কি? যে নদীর যে জলপ্রপাত বা নদী যে জলপ্রবাহ হচ্ছে তার মাঝখানে যদি কোমল শিলা পড়ে, তাহলে অবঘর্ষ পদ্ধতিতে কিন্তু নদী সেই সেখানে নদীগর্ভে গর্তের সৃষ্টি করছে, এবং জল কিন্তু চক্রাকারে প্রচন্ড জোরে ঘুরতে ঘুরতে সেই গর্তকে আরো বড় ও গভীর করে তোলে। একেই আমরা কি বলবো? মন্থকূপ। পটহোল সৃষ্টির মাধ্যমেই নদীর গভীরতা বাড়ে। অসংখ্য পটহোল একসাথে গড়ে উঠলে তা হলো পটহোল কলোনি। তাহলে পটহোল কলোনি কি বলছে? দেখো এই যে তোমরা চিত্রটি দেখছো, এইগুলো কিন্তু এক একটি পটহোল, এবং অনেকগুলি পটহোল যখন একসাথে ক্ষয় করতে করতে মিশে যাচ্ছে, তখন দেখো এটিকে কি বলা হচ্ছে? পটহোল কলোনি। তাহলে যদি বলে এরকম মন্ত্রকূপ কোথায় ভারতবর্ষে লক্ষ্য করা যায়? হিমালয় ও দক্ষিণ ভারতের মালভূমির মধ্যে কিন্তু প্রবাহিত নদীগুলিতে এরকম মন্থকূপ লক্ষ্য করা যায়। কোথায় লক্ষ্য করা যায়? হিমালয় ও দক্ষিণ ভারতের যে মালভূমি অঞ্চল রয়েছে সেখানে কিন্তু এরকম মন্থকূপ লক্ষ্য করা যায়। আচ্ছা স্টুডেন্ট, এরপরে আমরা পড়বো শৃঙ্খলিত শৈলশিরা। তাহলে আমরা কিন্তু নদীর এই যে উচ্চ প্রবাহে গতিরূপ যে রয়েছে তার ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি হয়েছে পড়লাম, বলতো? প্রথম থেকে মনে আছে? বলো।
ভেরি গুড। আই আকৃতির উপত্যকা গিরিখাত। ভি আকৃতির উপত্যকা ক্যানিয়ন, তাই তো। আর কি পড়েছিলাম? জলপ্রপাত পড়লাম, এবং পড়লাম প্রপাতকূপ সম্পর্কে আর মন্থকূপ সম্পর্কে, তাই তো। এরপরে যেটা নিয়ে আমরা পড়বো সেটি কিন্তু হলো শৃঙ্খলিত শৈলশিরা। এই শৃঙ্খলিত শৈলশিরা কি? পার্বত্য অংশে নদীপথের বাধাস্বরূপ শৈলশিরা বা পাহাড় থাকলে তা এড়িয়ে যাওয়ার জন্য নদী এঁকে বেঁকে প্রভাবিত হয়। দেখো, পার্বত্য অঞ্চলে নদীর সৃষ্টি হয়ে যখন সে বাধা পাচ্ছে তখন কিন্তু সে এঁকে বেঁকে প্রভাবিত হচ্ছে, তাই না? তাহলে এই পার্বত্য অঞ্চলে বাধাটা পেরোনোর জন্য সে কিন্তু এঁকে বেঁকে প্রভাবিত হয়। তখন শৈলশিরাগুলিকে দূর থেকে মনে হয় উপত্যকায় আবদ্ধ হয়ে আছে। দূর থেকে কি মনে হবে? যে এটা যেন একটা উপত্যকায় আবদ্ধ হয়ে আছে একটি শৈলশিরা। এটি হলো আবদ্ধ বা শৃঙ্খলিত শৈলশিরা। দেখো, এর মাঝখানে অংশটা তোমরা কি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না। তাহলে মনে হচ্ছে না আবদ্ধ হয়ে আছে? তাহলে এই মাঝখানে যে অংশটা রয়েছে এটাকে আমরা কি বলবো? আবদ্ধ বা শৃঙ্খলিত শৈলশিরা। উদাহরণ হিসেবে বলা যায় উচ্চ ও হিমালয়ে রয়েছে অসংখ্য শৈলশিরা। স্টুডেন্ট, তাহলে আমরা কিন্তু নদীর উচ্চ গতিতে যে ভূমিরূপ সৃষ্টি হয় সেগুলো সম্পর্কে বিস্তারিত জানলাম। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে আহ, নদীর যে ভূমিরূপ সৃষ্টি করছে তার পার্ট 3 তে আমি তোমাদের সাথে মধ্য ও নিম্ন গতিতে নদী কার্যের ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি হয় সেই সম্পর্কে আলোচনা করব। আজকের এই পর্যন্তই ক্লাস। এরপরে আজকে যতটা আমরা পড়লাম সেখান থেকে পরীক্ষায় কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেই সম্পর্কে কিন্তু আমরা একটু জেনে নেব। দেখো, প্রথমে যে প্রশ্নটা রয়েছে, নাম্বার 1, নদীর গতিকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? বলো। 3 ভাগে ভাগ করা যায়, তাই না? সেই নদীর গতিপথকে 3 ভাগে ভাগ করা যায়, কি কি সেটি? ভেরি গুড। নদীর উচ্চ গতি, মধ্য গতি এবং নিম্ন গতি, তাই তো। আচ্ছা, নাম্বার 2 রয়েছে গঙ্গা নদীর গতিপথ সম্পর্কে লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে গঙ্গা একটি ভারতের কি নদী? আদর্শ নদী এবং প্রধান নদী। তাহলে গঙ্গার উৎপত্তি কোথায় হয়েছে? তার উচ্চ প্রবাহ, মধ্য প্রবাহ এবং নিম্ন প্রবাহ, এই 3টি প্রবাহ সম্পর্কে কিন্তু আলোচনা করতে হবে। হরিদ্বার অবধি উৎস থেকে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে হরিদ্বার পর্যন্ত কোন প্রবাহ? উচ্চ প্রবাহ। ভেরি গুড। এরপর হরিদ্বার থেকে কিন্তু রাজমহল পাহাড় অবধি কোন প্রবাহ? মধ্য প্রবাহ। এবং রাজমহল পাহাড় থেকে নদী যেখানে মোহনার কাছে এসে বঙ্গোপসাগরে মিলছে সেই প্রবাহটাকে আমরা কি বলছি? নদীর নিম্ন প্রবাহ। তাহলে 3টি প্রবাহ সম্পর্কে তোমরা বিস্তারিত জানলে, তাই তো। আচ্ছা, এরপর 3 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো, কোন অঞ্চলে গিরিখাত বেশি লক্ষ্য করা যায়? বলো। ভেরি গুড। নবীন পার্বত্য অঞ্চলে কিন্তু গিরিখাতটা বেশি লক্ষ্য করা যায়। এই যে আই আকৃতির উপত্যকা, ভি আকৃতির উপত্যকা, এগুলো কি গিরিখাত? তাহলে এইগুলো কোন অঞ্চলে বেশি লক্ষ্য করা যায়? নবীন পার্বত্য অঞ্চলে। অর্থাৎ নদী যখন এই পার্বত্য অঞ্চলে প্রবাহিত হয় তখন কি কিন্তু ক্ষয় করে করে এগিয়ে যায়। তাই ক্ষয় কোন 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 অঞ্চলে হয়? নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে। আচ্ছা, নাম্বার 4 দেখো রয়েছে গ্র্যান্ড ক্যানিয়ন কোন নদীর উপর গড়ে উঠেছে? বলো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ভেরি গুড। কলোরাডো নদীর উপরে কিন্তু গ্র্যান্ড ক্যানিয়ন গড়ে উঠেছে। তাহলে কোন নদীর উপর গ্র্যান্ড ক্যানিয়ন গড়ে উঠেছে? কলোরাডো নদীর উপরে। নাম্বার 5, ভারতের একটি বিখ্যাত প্রপাত কূপের উদাহরণ দাও। কি হবে? মুসৌরিতে রয়েছে কি? কেম্পটি ফলস। কেম্পটি ফলস ভারতের একটি বিখ্যাত প্রপাত কূপ। নাম্বার 6 কি রয়েছে দেখো, পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি? বলো, পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি? আচ্ছা, ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি বলতো? ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কিন্তু হলো কুঞ্জিকল, তাই তো। দেখো তার পরে রয়েছে ভারতের 8 নম্বর প্রশ্ন, ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি? কুঞ্জিকল। যদি বলে পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম তখন কিন্তু হবে অ্যাঞ্জেল জলপ্রপাত, তাই না? তাহলে পৃথিবীর যে উচ্চতম জলপ্রপাত তার নাম হলো অ্যাঞ্জেল জলপ্রপাত। নাম্বার 7, ভারতের নায়াগ্রা নামে পরিচিত কোন জলপ্রপাত? নায়াগ্রা জলপ্রপাত যেটা আমেরিকা এবং কানাডার সীমান্তে রয়েছে।
পৃথিবী বিখ্যাত একটা জলপ্রপাত, সৌন্দর্যের দিক থেকে অসংখ্য মানুষ কিন্তু দেখতে আসে। ঠিক তেমনই ভারতেরও কিন্তু একটি জলপ্রপাত নায়াগ্রার মতো দেখতে। কোন জলপ্রপাত? ভেরি গুড, চিত্রকূট জলপ্রপাত কিন্তু ভারতের নায়াগ্রা নামে পরিচিত। আচ্ছা, নাম্বার 8, ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি? তোমরা এক্ষুনি বললে যে কুঞ্জকল, ভারাই নদীর উপরে, কর্ণাটকে ভারাই নদীর উপরে কিন্তু কুঞ্জকল জলপ্রপাত গুরুত্বপূর্ণ একটি জলপ্রপাত, যা ভারতের উচ্চতম। আচ্ছা স্টুডেন্ট, বলো তো এই যে গোয়াতে মান্ডাবী নদীর উপরে কোন জলপ্রপাত বিখ্যাত? ভেরি গুড, দুধসাগর জলপ্রপাত কিন্তু বিখ্যাত। তাহলে এই যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা খুব ভালো করে মুখস্থ করবে। ঠিক আছে স্টুডেন্ট, সকলকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি মনোযোগ দিয়ে শোনার জন্য। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে নদীর মধ্য ও নিম্ন গতিতে গঠিত ভূমিরূপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। থ্যাংক ইউ ক্লাস।